হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জার্নি উইথ পাপাইয়ের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ শুক্রবার, সকাল এখন প্রায় 7:30। আপনাদের সঙ্গে নিয়ে আমরা দুজনে মিলে যাচ্ছি নেতারহাটে। রাঁচিতে থাকার সুবাদে এর আগে আমরা দুবার নেতারহাট ভিজিট করেছি। আমাদের প্রথম নেতারহাট ভিজিট 2007 সালে, আর সেকেন্ড টাইম গেছিলাম 2017 সালে হাজব্যান্ডের ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যালুমিনির পিকনিকে। প্রথমবার 2007 সালে 2-3টে বন্ধু মিলে টাটা সুমো ভাড়া করে যাওয়া হয়েছিল, আর সেকেন্ড টাইম যেহেতু পিকনিক ছিল তাই বিশাল বড় বাস ভাড়া করে আমরা সবাই গেছিলাম। নিজেদের গাড়ি নিয়ে ড্রাইভ করে এই প্রথমবার আমাদের নেতারহাট যাওয়া। এখন যাচ্ছি সেই রিং রোড দিয়ে, তবে এবার আর জামশেদপুর রোডের দিকে নয়, ঠিক তার উল্টো দিকে। রাঁচি থেকে এবং আমার বাড়ি থেকে নেতারহাটের দূরত্ব প্রায় 150 কিলোমিটারের মতো। যেতে সময় লাগবে অ্যাজ পার গুগল 3.5 ঘন্টা। রাঁচি থেকে নেতারহাট যেতে গেলে আপনারা দুদিক দিয়ে যেতে পারেন। লোহারদাগা থেকে ঘাগড়া হয়ে নেতারহাট, আর গুমলা থেকে ঘাগড়া হয়ে নেতারহাট। লোহারদাগা কিংবা গুমলা যেদিক থেকেই আপনারা যান না কেন, দুটি রাস্তায় ঘাগড়াতে গিয়ে মিলেছে। তবে আমি বলবো আপনারা গুমলার রাস্তাটাই ধরবেন, কারণ লোহারদাগার রাস্তায় মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে। এখন আমরা যে হাইওয়ে দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে NH43, সোজা 4 লেনের মসৃণ একটি রাস্তা। এই রাস্তায় যেতে যেতেও আপনি বেশ কিছু জায়গায় শালগাছের ঘন জঙ্গল দেখতে পাবেন। আপনাদের জন্য রইল এই পথের সুন্দর কিছু দৃশ্য। তবে এই রাস্তায় আপনারা কোনো ভালো ধাবা কিংবা রেস্টুরেন্ট কিন্তু খুঁজে পাবেন না। সেই জন্যই আমি বলবো যদি সম্ভব হয় তাহলে রাঁচি সিটির মধ্যে থেকে ব্রেকফাস্ট করে তারপরে নেতারহাটের উদ্দেশ্যে আপনারা রওনা দেবেন। আর তা না হলে আপনাদের সকালের জলখাবারের জন্য গুমলা কিংবা লোহারদাগা পর্যন্ত ওয়েট করতে হবে। এই রাস্তাতেও আপনারা দেখতে পাবেন অনেক এলিফ্যান্ট ক্রসিং এর সাইনবোর্ড এরকম লাগানো রয়েছে। আমরা নেতারহাট যাওয়ার দিন গুমলা কিংবা লোহারদাগা এই দুটি পথের কোনো দিক দিয়েই যাইনি। NH43 সিসাই নামের একটি জায়গা থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে গ্রামের মধ্যে দিয়ে একটি পথ ধরেছিলাম, যে পথের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অসম্ভব সুন্দর। আপনারা হয়তো ভাবছেন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তাটা কেমন ছিল, কিন্তু বিশ্বাস করুন 2 লেনের কালো পিচের এই সরু রাস্তাটি ছিল অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, যা আমি আপনাদের ভাষায় বর্ণনা করতে পারবো না। এমনিতেও ঝাড়খণ্ডের ওভারঅল রাস্তা খুবই ভালো। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমরা অলরেডি ঘাগড়া পৌঁছে গেছি। এই ঘাগড়া থেকেই এবার আমরা ডান দিকে টার্ন নেব। ঘাগড়া হচ্ছে একদম মাঝখানে। এখান থেকে লোহারদাগাও 25 কিলোমিটার, আবার গুমলাও 25 কিলোমিটার, আর এখান থেকে নেতারহাট হচ্ছে 55 কিলোমিটার। ওই যে রাস্তার উপরে সাইনবোর্ডটা একবার ভালো করে লক্ষ্য করুন, ওটা দেখলেই আপনারা সবকিছু ভালো করে বুঝে যাবেন। ঘাগড়া ক্রস করে কিছুটা পথ আসার পরে আপনারা দেখতে পাবেন দূরে নেতারহাটের পাহাড়ের রেঞ্জগুলিকে। আমরা প্রায় বেলা 10টা নাগাদ ঘাগড়া ক্রস করেছিলাম। সেই অনুযায়ী 55 কিলোমিটার মানে নেতারহাট পৌঁছাতে আমাদের আর 1 থেকে 1.5 ঘন্টার মতোই লাগা উচিত। কিন্তু সামনেই যে আমাদের জন্য ঘোর বিপদ অপেক্ষা করে আছে সেটা তখন জানতাম না। চলুন এবার তাহলে আপনাদের আসল গল্পটা বলি। দুজনেই যখন রাস্তার এই প্রাকৃতিক সৌন্দর্য মন প্রাণ দিয়ে উপভোগ করতে করতে যাচ্ছিলাম, ঠিক তখনই রাস্তার ধারের কোনো একটি শার্প গর্তে আমার সাইডের গাড়ির চাকা দুটি পড়ে যায়। আর তখনই প্রচন্ড শব্দে সামনের একটি এবং পিছনের একটি টায়ার বাস্ট করে, আর সাথে সাথে টায়ার দুটি একেবারে ফ্ল্যাট টায়ার হয়ে যায়। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটি দেখছেন, ঘটনাটি এখানেই ঘটেছিল। আমাদের আজকের এই পথ যেহেতু ছিল বেশিরভাগটাই গ্রামের মধ্যে দিয়ে, তাই এই পথে মেকানিক খুঁজে বার করাও ছিল একটা অসাধ্য কাজ। হাজবেন্ড সামনের টায়ারটি খুলে স্টেপনিটাকে লাগিয়ে নিয়েছিল, আর পিছনের চাকায় কোনো রকমে পাম্পার দিয়ে হাওয়া ভরে প্রায় 10 কিলোমিটার এসে বিশুনপুরে আমরা এই দোকানটি খুঁজে পেয়েছিলাম। এই জায়গাটি থেকেও নেতারহাটের দূরত্ব ছিল প্রায় 33 কিলোমিটার। তবে টায়ার দুটি এত বাজেভাবে ফেটে গিয়েছিল যে এই দোকানে দাঁড়িয়েও আমাদের বিশেষ কোনো লাভ হয়নি। কিছু সময়ের জন্য আমাদের তো মনে হয়েছিল যে এবারের মতো আর হয়তো নেতারহাট যাওয়া হবে না, বাড়িতেই ফিরে যেতে হবে। শেষমেশ ওইভাবেই চাকায় হাওয়া ভরে
প্রায় 50 কিলোমিটার আবার পিছন দিকে এসে লোহারদাগাতে এমআরএফ এর শোরুম থেকে দুটো নতুন টায়ার কিনে লাগিয়ে তারপরে আবার নেতারহাটের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম। এমআরএফ এর শোরুম এই চত্বরে একমাত্র লোহারদাগা আর গুমলাতেই রয়েছে। আমার এই ভিডিওতে কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, আপনারা যদি কখনো এইরকম বিপদের মুখে পড়েন তাহলে সোজাসুজি লোহারদাগা কিংবা গুমলাতে চলে যাবেন। দুটো নতুন চাকা কিনে লাগিয়ে নিয়ে লোহারদাগা থেকে রওনা দিতে দিতে আমাদের প্রায় 2:30 মতো বেজে গিয়েছিল। এই ঘটনার পরে আমার তো একদমই ইচ্ছা ছিল না নেতারহাট যাওয়ার। বলতে পারেন আমার হাজবেন্ডের সাহসেই আবার গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি স্টার্ট করেছিলাম। এখন যাচ্ছি কোয়েল নদীর উপর দিয়ে। কোয়েল নদী ক্রস করার পরেই নেতারহাটের পাহাড়ে ওঠা শুরু হবে। আপনি যদি প্রকৃতিপ্রেমিক হন তাহলে এই রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এখান থেকে আমরা বাঁ দিকে টার্ন নেব আর সোজা রাস্তাটি চলে গেছে বেতলার দিকে। বেতলা এখান থেকে প্রায় 72 কিলোমিটার আর নেতারহাট 23 কিলোমিটার। ছোটনাগপুর মালভূমির হায়েস্ট পয়েন্ট হচ্ছে এই নেতারহাট, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 3761 ফিট উঁচু। ওপরে ওঠার রাস্তাটি কিন্তু বেশ ঘোরালো পেঁচালো। আর এই রোডে অনেক ট্রাক চলাচল করে, কারণ এখানেই রয়েছে বক্সাইট মাইন্স। কোথাও কোথাও জঙ্গলের ঘনত্ব এতটাই বেশি যে দুদিক থেকে উঁচু উঁচু গাছ এসে পুরো রাস্তাটাকেই ঢেকে দিয়েছে। গাড়ির দুটো চাকা বাস্ট করার পরে যতটাই মন খারাপ হয়েছিল, আর এই পাহাড়ে উঠতে গিয়ে আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে ততটাই মনটা ভালো হয়ে যাচ্ছিল। নেতারহাটে ওঠার এই রাস্তাটা কিন্তু বেশ ডিফিকাল্ট একটা রাস্তা। রাস্তার কিছু কিছু বাঁক কিন্তু বেশ ভালোই স্টিফ। কেউ যদি নতুন ড্রাইভিং শিখে গাড়ি নিয়ে আসার কথা ভাবেন তাহলে বিষয়টা একটু ভেবে দেখবেন। নেতারহাট মানেই শাল পাইনের বন, নাশপাতি গার্ডেন, ব্রিটিশ আর্কিটেকচারের ঘরবাড়ি, 70 বছর পুরানো একটি রেসিডেন্সিয়াল স্কুল, বেশ কয়েকটি ওয়াটারফলস আর দুর্ধর্ষ একটি সানরাইজ এবং একটি সানসেট পয়েন্ট। এই সব কিছুর টানেই মানুষজন এখানে বারবার ছুটে আসে। ওই তো সামনেই রয়েছে নেতারহাট ডাইভারশন পয়েন্ট। আমরা সোজা যাব আর বাঁদিকের রাস্তাটা চলে গেছে লোথ ফলসের দিকে। রাস্তার দুধারে একবার দেখুন কি উঁচু উঁচু লম্বা লম্বা গাছ। এই রাস্তার সৌন্দর্যের বর্ণনা করার ভাষা সত্যি আজ আর আমার কাছে নেই। এখন প্রায় 3:45 মতো বাজে আর আমরা অলরেডি পাহাড়ের চূড়ায় উঠেও পড়েছি। যেহেতু এটা প্ল্যাটিউ মালভূমি, তাই একবার উপরে উঠে আসলে তখন রাস্তাটা অনেকটাই স্ট্রেট হয়ে যায়। এই যে মার্কেটটা দেখছেন, এটা হচ্ছে নেতারহাট মেন মার্কেট। এই মার্কেট বরাবর সোজা রাস্তাটাই চলে গেছে নেতারহাট স্কুলের দিকে। আমরা ডান দিকে টার্ন নেব, আমাদের হোটেল ডান দিকে। এই মার্কেটটি ছোট হলেও এখানে রয়েছে বেশ কয়েকটি ছোট বড় রেস্টুরেন্ট, মানে খাবারের দোকান। আপনারা চাইলে এখানে এসেও ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারটা সেরে নিতে পারেন। চলুন, আমরা অলরেডি পৌঁছে গেছি। ওই যে সামনেই দেখা যাচ্ছে আমাদের হোটেল। এই যে এখন বেলা প্রায় 4টে আর আমরা পৌঁছে গেছি হোটেলে। নেতারহাটে আমরা বুক করেছিলাম ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল প্রভাত বিহার। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়াটা। হঠাৎ করেই নেতারহাটের প্ল্যান করেছিলাম বলে যখন অনলাইনে আমরা রুম বুক করেছিলাম তখন মাত্র 2টো রুমই বাকি ছিল। এনাদের এখানে 2 রকম ক্যাটাগরির রুম রয়েছে। একটা হচ্ছে সানরাইজ ফেসিং রুম আর অপরটি হচ্ছে গার্ডেন ফেসিং রুম। ফ্যামিলি মেম্বার যদি বেশি থাকে তাহলে আপনারা স্যুট রুমও কিন্তু বুক করতে পারেন। যেহেতু হোটেলের সব রুমই প্রায় বুক হয়ে গেছিল, তাই আমরা সানরাইজ ফেসিং রুম কিন্তু পাইনি। আমাদের ছিল গার্ডেন ফেসিং রুম। ঠিক রিসেপশনের সাথেই লাগোয়া রয়েছে এই বিশাল বড় টেরাসটি, যেখানে বেশ কিছু চেয়ারও পাতা রয়েছে। এখানে এসে আমাদের মতো আপনারাও যদি গার্ডেন ফেসিং রুম পান তাহলে কোনো চিন্তা করবেন না। এই যে টেরাসটি দেখলেন, এখানে দাঁড়িয়েও সকালবেলা সুন্দরভাবে সানরাইজের ভিউ কিন্তু অনায়াসেই উপভোগ করা যায়। হোটেলের সমস্ত গেস্টদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা কিন্তু এই পিছন দিকটাতেই। এনাদের গাড়ি পার্কিং এর জায়গাটা কিন্তু বেশ বড়। আর আপনারা যদি সানরাইজ ফেসিং রুম পান তাহলে ব্যালকনিতে বসেই সানরাইজের ভিউ কিন্তু দেখতে পাবেন। নেতারহাট লেখা সাইনবোর্ডটার পাশেই বানানো রয়েছে সানরাইজ ভিউ পয়েন্ট।
সকালবেলা আশেপাশের হোটেলগুলি থেকেও কিন্তু এই সানরাইজ ভিউ পয়েন্টে মানুষজনের ভিড় জমে যায়। এই হোটেলে থাকার এটাই প্লাস পয়েন্ট, আপনাকে সানরাইজ দেখার জন্য অন্য কোথাও যেতে হবে না। এখানে কি কি ধরনের রুম রয়েছে আর রুমের ভাড়াই বা কত তার একটা পিকচার আমি আপনাদের জন্য দিয়ে দিলাম। ভিডিওটি পজ এবং জুম করে দেখে নিতে পারেন। চলুন এবার রুমের দিকে যাই। এই 108 নাম্বার রুমটি হচ্ছে আমাদের নেতারহাটে দুদিনের ঠিকানা। দরজা দিয়ে ঢুকেই হাতের ডান পাশে রয়েছে কাপবার্ড আর বাঁ দিকে রয়েছে ওয়াশরুম। আমাদের এই রুমটি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, মানে রিসেপশন যে ফ্লোরে রয়েছে সেই ফ্লোরেই। কাপবার্ডের পাশেই আছে ড্রেসিং টেবিল আর তার পাশেই রয়েছে টিভি ইউনিট। রুমে রয়েছে এসি এবং বসার জন্য সোফা। রুমটা কিন্তু যথেষ্ট বড়। একটা কিং সাইজ বেড আর বেডের দুপাশে রয়েছে দুটি বেডসাইড টেবিল। এপাশে একটি ডেস্ক মতো করা আছে যেখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, একটি টেবিল ল্যাম্প আর চা কফি বানানোর সরঞ্জামও দেওয়া আছে। আমাদের রুমটি যেহেতু গার্ডেন ফেসিং রুম, তাই জানলা দিয়ে গার্ডেনের কিন্তু একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এই যে দরজাটি দেখতে পাচ্ছেন, এই দরজাটি খুলে বাইরে গেলেই রয়েছে একটি সুন্দর ব্যালকনি, যেখানে চেয়ারও পাতা রয়েছে। আমাদের রুমে টিভিটা আসলে চলছিল না, তাই একজন স্টাফকে ডাকা হয়েছে। সেই এখন টিভির রিমোট আর চ্যানেলগুলি সব সার্চ করে সেট করে দিচ্ছে। যেহেতু এটি একটি গভর্নমেন্টের প্রপার্টি, তাই রুমটা একবার দেখুন। বিশাল বড় একটা রুম। রুমটা বড় হলেও কোনো রকম লাক্সারি ব্যাপার কিন্তু আপনারা এক্সপেক্ট করবেন না। রুম এবং ওয়াশরুম দুটোই খুব নিট অ্যান্ড ক্লিন না হলেও মোটামুটি পরিষ্কার, তবে আমার যেটা মনে হলো একটু মেনটেনেন্সের অভাব। আপনারা যদি প্রকৃতি প্রেমিক হন তাহলে হোটেলের রুম, ওয়াশরুম কোনো কিছুই আপনার কাছে গুরুত্ব পাবে না। শুধুমাত্র প্রকৃতির রূপ আস্বাদন করে আপনি এই জায়গাটির আনন্দ নিতে পারবেন। এখন আমরা এসেছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে আরও ওয়াটারের সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। হোটেলে পৌঁছাতে আমাদের এতটাই দেরি হয়ে গেছিল যে এখন লাঞ্চ পাবো কিনা সেটা নিয়ে বেশ সন্দেহ ছিল। কিন্তু বিশ্বাস করুন, খাবার অর্ডার দেওয়ার 10 মিনিটের মধ্যেই ওনারা আমাদেরকে লাঞ্চ পরিবেশন করেছিলেন। আমাদের লাঞ্চটা আমরা রুমেই আনিয়ে নিয়েছিলাম। লাঞ্চে আমাদের ছিল প্লেন রাইস, ডাল ফ্রাই, আলু ভাজা আর চিকেন কারি, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা। খাবারের টেস্ট বেশ ভালো। এখন সন্ধে প্রায় 7টা। লাঞ্চের পরে ভাত ঘুম দিয়ে দুজনে মিলে বেরিয়েছি একটু পাইচারি করতে। পিপলি হাউস নামের একটি সুভিনিয়ার শপও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। জিনিসের মূল্য আমার একটু বেশি মনে হয়েছে। পাইচারি করতে করতে এই বোর্ডটি আমার চোখে পড়ল। বোর্ডটি লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে কত কিলোমিটার দূরে কোথায় কোথায় যাওয়া যাবে তার একটা আইডিয়া আপনাদের হয়ে যাবে। আগামীকাল আমাদের এই লোধ জলপ্রপাত, যেটি এখান থেকে প্রায় 60 কিলোমিটার, সেখানে যাওয়ার ইচ্ছা আছে। রাস্তা বরাবর সোজা হচ্ছে প্রভাত বিহারের গেট, আর প্রভাত বিহারের পাশেই রয়েছে এই সার্কিট হাউসটি। চলুন সার্কিট হাউসের ভিতরে ঢুকে একবার দেখে আসি। 2007 সালে আমি যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এইখানে এসব কিছুই ছিল না। গার্ড দাদার সাথে কথা বলে জানতে পারলাম এই সার্কিট হাউসটি তৈরি হয়েছে 2018 সালে। তবে অনলাইনে এই সার্কিট হাউসটি বুকিং করা বেশ ডিফিকাল্ট ব্যাপার। সার্কিট হাউসের চারিদিকটা একবার দেখুন, খুব সুন্দর করে সাজানো গোছানো আর ভীষণ সুন্দর গার্ডেন এনাদের। গোটা সার্কিট হাউসেই চাপা ফুলের একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে রয়েছে। কি সুন্দর মিষ্টি গন্ধ। প্রভাত বিহারের আশেপাশেই আপনারা পেয়ে যাবেন বেশ কয়েকটি গেস্ট হাউস। এই যে এটি হচ্ছে আসারা গেস্ট হাউস। এই গেস্ট হাউসটির ফোন নাম্বার আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। গেটের ওই পাশেই ওই যে সবুজ রঙের বাড়িটি দেখছেন, ওটি হচ্ছে আসারা গেস্ট হাউস। আসারা গেস্ট হাউসের পাশেই রয়েছে হোটেল সূর্যলোক। ভিডিওটি পজ করে হোটেল সূর্যলোকের ফোন নাম্বারটি আপনারা লিখে নিতে পারেন। হোটেল সূর্যলোকের ঠিক পাশেই রয়েছে আরেকটি হোটেল, হোটেল সানরাইজ। আজকে কিন্তু এই সব হোটেলগুলি পুরোপুরি ফুল। এই সমস্ত হোটেলে থাকলেও আপনাকে সানরাইজ দেখতে প্রভাত বিহারের সানরাইজ ভিউ পয়েন্টেই কিন্তু যেতে হবে। তাই আমি বলবো যদি সম্ভব হয় নেতারহাট আসলে
প্রভাত বিহার হোটেলটি বুক করারই আপনারা চেষ্টা করবেন। এই রাস্তার উপরে কোনো দোকানপাট কিন্তু আপনারা পাবেন না, শুধুমাত্র হোটেল সূর্যলোকের পাশে রয়েছে ছোট্ট একটি মুদি দোকান। রাস্তাটা কতটা নিস্তব্ধ একবার দেখুন। আমরা এখন হাঁটতে হাঁটতে রাস্তার ওই শেষ প্রান্ত পর্যন্ত যাব। ওই শেষ প্রান্তেই রয়েছে নেতারহাট ডাকবাংলো। নেতারহাটে এসে আপনারা এই ডাকবাংলোতেও থাকতে পারেন। 2017 সালে আমরা যখন কলেজের পিকনিকে এসেছিলাম তখন এখানেই ছিলাম। কালকে যদি সম্ভব হয় তাহলে ডাকবাংলোর ভেতরে ঢুকে আপনাদের একবার দেখানোর চেষ্টা করব। এই যে সোজা রাস্তাটি দেখছেন, এটাই হচ্ছে প্রভাত বিহারে যাওয়ার রাস্তা। আমরা এই রাস্তা ধরেই হেঁটে হেঁটে এখানে এসেছি। দাঁড়ান, আপনাদের একটু এই পাশটা ভালো করে দেখাই। ডাকবাংলোর উল্টো দিকে বাঁ দিকের এই রাস্তাটি চলে গেছে নেতারহাট স্কুল আর নেতারহাট মার্কেটে। ডান দিকের রাস্তাটি হচ্ছে কোয়েল ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। এখন প্রায় 8টা মতো বাজে আর আমরা ফিরে এসেছি প্রভাত বিহারে। গোটা জায়গাটিতে গার্ডেনের সমস্ত লাইটগুলি এখন জ্বলে উঠেছে। চারিদিক থেকে শোনা যাচ্ছে ঝিঝি পোকার জোরালো ডাকের একটা তীব্র শব্দ। 2007 সালে আমি যখন প্রথম নেতারহাটে এসেছিলাম তখনও এই প্রভাত বিহারেই থেকেছিলাম। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রভাত বিহারের পিছন দিকটাতে। দাঁড়িয়ে আছি সেই সানরাইজ ভিউ পয়েন্টের উপরে। 2007 সালের সেই প্রভাত বিহার আর এখনকার প্রভাত বিহারের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। সেই সময় এই গোটা প্রভাত বিহারটিতে আমরা মাত্র এক রাতের জন্য 3টে পরিবারই ছিলাম। সে এক ভয়াবহ অভিজ্ঞতা আমাদের জীবনে। ইলেকট্রিসিটি তখন ছিল না বললেই চলে। আমার ছেলেও তখন খুব ছোট, ক্লাস 3তে পড়ে। সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত গোটা রাতটাই আমরা মোমবাতির আলোতে কাটিয়েছিলাম। সেই 2007 থেকে 2025 নেতারহাট এখন অনেকটাই উন্নত। চলুন, অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবার একটু রুমের ভেতরে যাই। ফার্স্ট ফ্লোরের এই সামনের রুমটি হচ্ছে আমাদের রুম। এখন প্রায় 8:30 মতো বাজে। এবার ডিনারের অর্ডারটা আমাদের দিয়ে দিতে হবে। অবেলায় লাঞ্চ করেছিলাম বলে জানেন দুজনেরই খুব একটা খিদে ছিল না। রাত্রে শুধুমাত্র আমরা নিয়েছিলাম চিলি চিকেন আর একটু প্লেন রাইস। দুপুরবেলার ডাল আর আলু ভাজাও একটু বেঁচে গেছিল, আমি প্লেট দিয়ে ঢেকে রেখেছিলাম। আর রুমে তো এসি চলছিলই, তাই কোনো রকম অসুবিধা হয়নি। ডিনার সেরে নিয়ে আমরা দুজনেই একটু বারান্দায় বসে থাকবো। বাইরে খুব সুন্দর ঠান্ডা মিলমিলে হাওয়া বইছে। তাহলে চলুন, এই বারান্দায় বসেই আমি আজকের এই ভিডিওটি শেষ করছি। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আমার নেক্সট আরেকটি ব্লগে।